হ্যালো। জি ভাই বলেন। হ্যাঁ, আচ্ছা, শুনতে এখন পাচ্ছি। এখন দেখেন আমরা হলো ধরা যাক আমরা এই যে এই বাটনটার ভিতরে এই কালারটাকে চেঞ্জ করব, তখন আমরা কি করব, চাইলে এখানে আর একটা আমরা নিতে পারি, কিন্তু ক্লাস আমরা নিতে পারি না। আর একটা ক্লাস তো জানেন অনেকগুলো নেওয়া যায় না। জি স্যার। আমরা এখানে বি বিটিএন কালার লিখে একটা ক্লাস চাইলে নিতে পারি, অথবা আমরা এর মধ্যে যে কোনো একটা ক্লাসও ধরে কাজ করতে পারি। নিলাম বিটিএন কালার। বড় করেন। এখানে যদি আমি কালার হোয়াইট কি ট্রিপল এফ। এটাই দিলাম। এটা আসলো না কেন বলেন তো? স্যার এ ধরতে হবে না? সেভ করেন নাই হয়তো এস্টিমেল। সেভ তো কালার এ, বটন কালার এ। কেন ভাই জাস্ট এইটা বললেন কেন? হোভারে বাটন কালার এগুলো ধরতে হবে কেন? এটা কেন বললেন? জি স্যার, এর ভেতরেই তো এই লেখা ক্লিক মি। লেখাগুলো তো ভাই হচ্ছে। স্টাইল শিটটা একটু চেক করেন তো ভাই, এটা উপরে আছে না নিচে আছে? আরে ভাই আসছে তো। বাটন বাটনের পরে কি একটা কি ইয়া হবে নাকি ওই যে আপনার বাটন স্পেস কালার, মানে বাইরে মাঝখানে একটা ইয়া হবে আসছে তো, হাইফেনের মতো হবে। কিছুই তো কালার তো হবে না। আসছে ভাই, কালার আসছে তো ভাই। জি স্যার দেখ। কালার কালার তো আসছে দেখা যায়। তো আমিও তো সেইটাই বলতেছি, কিন্তু যে বললেন যে এইটা দিতে হবে, ওইটা কেন বললেন? আমি সেইটা জিজ্ঞেস আমি করছি। ওই বিটিএন ওয়ার্নিং লেখা, আমি ভেবেছিলাম যে মাঝখানে হয়তো ওই ইয়াটা হবে, হাইফেনটা হবে। আমি তো বিটিএন ওয়ার্নিং কে ধরি নাই ভাই, আমি তো আরেকটা ক্লাস নিলাম। না, বলছি যে ওই বিটিএন এর মাঝখানে ওই যে একটা ইয়ে আছে, তো ওই যে হাইফেন আছে তো ওয়ার্নিং এর মধ্যে, আমি ভেবেছিলাম যে বিটিএন কালার মধ্যে মনে হয় এরকম হাইফেন হবে, ভাই সেটা আমি আমি ভেবেছি। আগে এখনো আমি এই জন্যই আপনাদেরকে এই একটা বিষয় দেখাচ্ছি, তাহলে আপনারা সবগুলো বুঝে যাবেন। এইটা আপনার আচ্ছা ভাই, হ্যাঁ। প্রবলেম নাই ভাই, না সেটা না 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 ভাই, প্রবলেম নাই না। আপনারা যদি ক্লিয়ার না হন এই বিষয়টায়, তাহলে পরে প্রবলেম আপনাদেরই হবে। প্রবলেম এখন নাই, এখন হয়তো আহ, বলতেছেন, বাট একটা সময় যদি ক্লিয়ার না হন প্রবলেমটা হবে। দেখেন ভাই এই ক্লিয়ার আছে, প্রবলেম নাই। আচ্ছা আমি সবাইকে বলতেছি ভাই, আপনি ক্লিয়ার আছেন, ঠিক আছেন। এইখানে যেটা বোঝার বিষয়, আপনারা কনফিউজড হয়ে গেছিলেন যে আসলো না কেন, যেই আমি বললাম আসলো না কেন, এক একজনে এক একভাবে বলতেছিলেন যে এভাবে। কিন্তু এখানে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের কোডগুলো সব ঠিক আছে কিনা। তো এইটা হলো কিসের ক্লাস? বুটস্ট্র্যাপের ক্লাস। আর জি এইখানে হলো স্যার। আমি নিজের মতো করে একটা ক্লাস নিলাম, এটা কিন্তু কোনো বুটস্ট্র্যাপের ক্লাস না। ও আচ্ছা। এটা হলো আমরা কোথায় লিখছি, সিএসএস এটার ডিজাইনটা লিখছি। এখন হুম, আমি এই ফাইলটুকুকে যদি কপি করে আমাদের যে বুটস্ট্র্যাপের ফাইল, বুটস্ট্র্যাপ কি আমরা ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি না? আমরা যদি এখানে হুম, এখানে ঢুকিয়ে দেই এবং এটাকে যদি সেভ করে দেই, এটাকে যদি ডিলিট করে দেই, এটা কি সেভ করছি? এটা কি আসার কথা না? আসার তো কথা। আসছে। জি স্যার। আচ্ছা, এইটাই হলো বিষয়, মূলত বিষয় হলো এইখানেই হলো আমাদের বোঝার বিষয়, যে আমরা কাস্টম এটা তৈরি করলাম একটা ক্লাস। এই ক্লাসটাকে যদি আমরা মেন যে আমাদের বুটস্ট্র্যাপের যে স্টাইল ফাইলটা, ওইটার ভিতরে এই কোডটাকেও এন্ট্রি দিয়ে দেই, সেক্ষেত্রে এটাও বুটস্ট্র্যাপের একটা কোড হয়ে যাবে। এখন এটা কিন্তু আলাদা একটা আবার ক্লাস হয়ে গেছে। আপনার এই ফাইলটা যদি আপনি কখনো ইউজ করেন, যে বুটস্ট্র্যাপটা, এটা যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যত জায়গায় ইউজ করতে চান এই কোডটা কিন্তু আর আপনাকে লিখতে হবে না, জাস্ট এই ক্লাসটা দিলেই হয়ে যাবে। জি তাহলে কি স্যার। শুধু কালারটা চেঞ্জ হবে। ভাই আর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। যদি আমরা এই যে লাস্ট আমরা বিটি কালার যে ক্লাসটা ক্রিয়েট করছি, হুম। ওইটা যদি আমরা বাটনের জায়গায় দিই, অর্থাৎ প্রথমে দেই, হুম। আর আমাদের স্টাইল শিটে যদি আমরা এটা কালার করি, তাহলে মানে বুটস্ট্র্যাপ থেকে কালারটা পাবে না আমাদের স্টাইল শিট থেকে কালারটা পাবে? এটাকে যদি প্রথমে দেন, তাই
হ্যাঁ হ্যাঁ না, আপনার এটা নিয়ম হলো প্রথম ক্লাসটা দিবেন বিটিএম বুটস্ট্র্যাপ লেখার জন্য। বিটিএম দেওয়ার পরে এটা পাইলো এই যে স্টাইলটা বাটন আকারে হইলো এটা। তারপরে এই যে বিটিএন ওয়ার্নিং, এটা হলো বাটন ওয়ার্নিং হলো একটা কালার, এটা 7টা কালার রয়েছে, ওয়ার্নিং হলো একটা কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা পাইলো ওয়ার্নিং এর মাধ্যমে, বিটিএন ওয়ার্নিং এই ক্লাসটার মাধ্যমে শুধু। এটা বুটস্ট্র্যাপ বোঝাচ্ছে? হ্যাঁ ভাই, প্রথম বিটিএন যে আছে ওটা কি বুটস্ট্র্যাপ বোঝাচ্ছে? অবশ্যই এটা, না না বুটস্ট্র্যাপ না, বাটন বোঝাচ্ছে, এটা ক্লাস। বুটস্ট্র্যাপ তো বোঝানোর কিছু নাই, এখানে হলো মূলত ক্লাস। আপনাদেরকে আগেই আমি এই জন্য এই ফাইলটা দেখাইছিলাম ভাই, এখন অনেক ক্লিয়ার হন নাই। দেখেন আমি এখানে বিটিএন লিখে সার্চ দিলাম, শুধু বিটিএন কোথায় আছে, এই যে বিটিএন, এই যে বিটিএন এর উপরে যে যে বিষয়গুলো দেয়া আছে ফন্ট ওয়েট থেকে শুরু করে মানে প্যাডিং এ টু জেড যেগুলো দেয়া আছে, এই স্টাইলটাই শুধু পাচ্ছে এই ক্লাসটার মাধ্যমে। আমি যদি বাকি ক্লাসগুলো এই দুটোকে রিমুভ করে দেই, কন্ট্রোল এক্স, শুধু বিটিএন ক্লাসটা রাখি, সেভ করি, আমাদের আউটপুটটা কই দেখেন এখানে কিভাবে আসছে, এভাবে আসছে না, এখনো কিন্তু বাটন আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো কালার নেই, যার কারণে আমরা দেখতে পারতেছি না। এখন যদি এটাকে আমরা সিএসএস এ স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড কালার দেই, এটা কিন্তু বাটন আকারেই আছে, বাটন আকারে আছে না, দেখেন। জি স্যার। এর নিয়ম কি, এ যদি কোনো ট্যাগ থাকে সেটাকে মাউস নিলে আন্ডারলাইন আসার কথা না, হুম। কালার স্যার। চেঞ্জ হওয়ার কথা না, এত বড় আসার কথা না, কিন্তু এটা হচ্ছে কি এর মাধ্যমে, আমাদের এই যে বিটিএন ট্যাগটার মাধ্যমে। সো আমরা এখানে বিটিএন ট্যাগটার মাধ্যমে কি এই স্টাইলটুকু পাচ্ছি। তারপরে যদি আমরা আবার বিটিএন, দেখেন এখানে কি কি কালার আছে, 3 3 6 7, এটা মুখস্থ রাখতে হবে এই বিষয়গুলো। বিটিএন প্রাইমারি, বিটিএন সেকেন্ডারি, বিটিএন সাকসেস, বিটিএন ইনফো, বিটিএন ওয়ার্নিং, বিটিএন ডেঞ্জার, বিটিএন লাইট। তো আমরা এই কালারগুলো, সবগুলো কি কালার? হ্যাঁ হ্যাঁ, এগুলো শুধুই কালার। বিটিএন সাকসেস দিলাম এবং সেভ করলাম, দেখেন চলে আসছে কালার। জি স্যার। এখানে যদি আমি বিটিএন ইনফো দেই, অন্য একটা কালার আসছে। জি স্যার। বিটিএন যদি ডার্ক দেই, অন্য কালার আসছে। জি স্যার। তো এগুলো হলো বিষয়। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? এটা কিন্তু জাস্ট একটা সিএসএস স্টাইল, যেটা আমাদের মনে করব আমরা লিখে রাখছি, ওইটাকেই লিঙ্ক করিয়ে দিচ্ছি কোথায়, এখানে এই যে এগুলো আমরাই লিখে রাখছি, এই যে কোথায় bootstrap.css, এই যে লিঙ্ক করিয়েছি এই ফাইলটার মধ্যে, আমরাই এই সিএসএস গুলো লিখে রাখছি। এখন শুধু আমরা ক্লাসগুলো ইউজ করতেছি। আগে কি করতাম, আগে ক্লাস লিখে তারপর কোড লিখতাম, আর এখন কোড আগে লিখে রেখেছি পরে ক্লাস ইউজ করতেছি। জাস্ট এইটুকু পার্থক্য, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, ব্রাউজার থেকে লিংক কপি করে এনে বুটস্ট্র্যাপে দিলে কি হবে না? আচ্ছা, এবার দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি, অবশ্যই হবে। আচ্ছা, সিডিএন মানে কি কি আপনারা জানেন? সিডিএন, না স্যার। সিডিএন মানে কন্টেন্ট হ্যাঁ, ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম না না, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ ভাই, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা, সিডিএন হলো একটা কাজ করে কি, এটা কেন ইউজ করা হয় সিডিএন বলতে পারেন? জি না। আচ্ছা জিনিসটা ভুলে গেছে ভাই, মনে হলো এখন। আচ্ছা, সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এর মানে হলো, আমরা যদি একটা লাইট শর্ট থেকে একটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরেন এটা একটা সিডিএন, এখন এখানে একটা ল্যাপটপ কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, মানে ইউজার আমাদের টোটাল হলো একটা ওয়েবসাইটের ইউজার হলো এটা ধরেন বাংলাদেশে, এটা ইন্ডিয়ায়, এটা পাকিস্তানে, এটা ইউকেতে, বিভিন্ন জায়গায় ইউজার আছে, বিভিন্ন দেশ এগুলো। এখন এটা হলো আমাদের ওয়েবসাইট ধরা যাক। এখন আমরা যখন এই যে ফাইলগুলোকে আপলোড করব, এই ফাইলগুলো, এই যে bootstrap.css, তারপরে HTML, index.html, এটা একটা ফাইল না? এটা যখন আমরা লাইভ সার্ভারে আপলোড করব তখন এটা কোথায় যাবে? আমাদের নিজস্ব ডাটা সেন্টারে থাকবে।
মানে আমাদের যে বাংলাদেশের যে ডাটা সেন্টার আছে ওই ডাটা সেন্টার থাকবে, ওই ডাটা, এই যে এটা ধরেন আমাদের বাংলাদেশ, কোনটাকে ধরা যাক, এটা আমাদের বাংলাদেশের, এটা আমাদের বাংলাদেশ। হ্যাঁ, তো আমি যখন ডিজাইন করেছি আমার এই ফাইলটা, তখন কি আমাদের এই বাংলাদেশের এখানে একটা ডাটা সেন্টার আছে ধরা যাক, এই ডাটা সেন্টারে ফাইলটা আছে। এখন যদি কোনো এইখান থেকে মনে করেন ইন্ডিয়ার থেকে কোনো ইউজার আমার ওয়েবসাইটে ঢোকে, তখন তার যে ডাটা সেন্টারে কিন্তু সে ডিরেক্টলি আমার এটার অ্যাক্সেস পাবে না আমার এই ওয়েবসাইটের। তাকে কি করতে হবে, প্রথমে আসতে হবে আমাদের কোথায়, বাংলাদেশের ডাটা সেন্টারে। বাংলাদেশের ডাটা সেন্টার থেকে রিকোয়েস্ট যাবে কোথায়, তার ইন্ডিয়ার যে ডাটা সেন্টার থাকবে সেখানে, তাই না? তারপর সে কি দেখবে, আমাদের ওয়েবসাইটটা দেখবে। বুঝতে পারছি, এটা একটা ট্রাভেলের একটা সময় আছে এখানে। আমরা হয়তো খুব সহজে দেখতে পারি না যে এখানে একটা ট্রাভেলিংয়ের বিষয় হচ্ছে, আমাদের চোখে এটা ধরা পড়বে না কখনো। বাট এখানে ওয়েবসাইটের যে টাইমিংয়ের ব্যাপারটা, লোডিং টাইম, তারপরে এগুলো অনেক কিছু ডিপেন্ড করে এগুলোর উপরে। ঠিক আছে, তো সিডিএন কি করে, সিডিএন হলো এখানে একটা মনে করেন, আমি যদি আবার একটু সিডিএনটা বোঝানোর জন্য আর একটা ড্র করি, ধরেন এটা হলো সিডিএনের একটা সার্ভার। সে কি করে, প্রতিটা দেশের যতগুলো দেশ আছে, যখন আমি সিডিএন কানেক্ট করব, সে কি করবে, আমার যে ফাইলটা আছে, হ্যাঁ, জি স্যার। সে প্রতিটা দেশের সার্ভারে আমার ফাইলটাকে আপলোড করে দিবে সিডিএন এর মাধ্যমে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে। তারপরে কি হবে, যখন যে দেশের সার্ভার থেকেই রিকোয়েস্ট আসুক, যে দেশ থেকে ইউজার আসুক, সে ডিরেক্টলি ওই দেশের সার্ভার থেকেই আমার ফাইলগুলো দেখতে পারতেছে। ফলে কি লোডিং টাইমটা কমে যাচ্ছে। প্রথমে রিকোয়েস্টটা আমার বাংলাদেশের সার্ভারে আসতে হচ্ছে না, তারপরে ইন্ডিয়ার সার্ভারে যেতে হচ্ছে না, এবং তারপর ডিসপ্লেটা দেখতে হচ্ছে না, আমার ওয়েবসাইটটাকে দেখতে হচ্ছে না। বুঝতে পারছি সিডিএনটা কি? জি স্যার। আচ্ছা, এখন হলো সিডিএন এর মাধ্যমে আমরা কিভাবে লিংক আপটা করতে পারি। আমরা চলে যাই হলো আমাদের ওয়েবসাইটে, এখানে দেখেন, এখানে স্যার, হ্যাঁ, সিডিএন ভালো নাকি ডাউনলোড করে? অবশ্যই সিডিএন ভালো, কিন্তু সব ক্ষেত্রে আবার সিডিএন ভালো না। কারণ কি, ধরেন সিডিএন এর সার্ভারটা, কথা কাইতে কাইতে আসতেছে। অন্য কারো কি প্রবলেম হচ্ছে? স্যার ডাউনলোড করে যদি বুটস্ট্র্যাপ কানেক্ট করে দেই, তাহলে বুটস্ট্র্যাপের ফাইলটাও কি আমার বায়াকে সাথে সাথে দিয়ে দিতে হবে? এটা তো আপনি তার সার্ভারে আপলোডই করে দিবেন, তার হোস্টিংয়ে। সে তো আপনার কাছ থেকে HTML CSS নেবে না, আর যদি নেয় তাহলে ওভাবেই দেবেন জিপ করে। জি স্যার, ডাউনলোড করা ফাইলটা কি কাজ করবে যদি না দেই বুটস্ট্র্যাপের? বুঝতে পারি না। স্যার আমি বলতে চাইছি যে আমি বুটস্ট্র্যাপটা ডাউনলোড করলাম, হুম, এখন এইটা আমি সবই করলাম, তারপর বুটস্ট্র্যাপের ফাইলটাই দিলাম না। এখন অনলাইনে তো সিডিএন দিলে অনলাইন থেকে ডাইরেক্ট জেনারেট করে দিব। সিডিএন লিংক করে দিলে তো লাগবে না, কিন্তু সিডিএন লিংক না করে দিলে তো লাগবে। জি স্যার, পুরো বুটস্ট্র্যাপটাই কি দিয়ে দিতে হবে? সিডিএন লিংক করে দিলে দেয়া লাগবে না কিছুই। জি স্যার। আচ্ছা, স্যার বুটস্ট্র্যাপটা আবার একটু যদি বুঝাতেন, আচ্ছা বুটস্ট্র্যাপ, আর হচ্ছে সিডিএনটা। আচ্ছা, সিডিএন হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ঠিক আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানে হলো এখানে আমাদের বিভিন্ন দেশের যে সার্ভারগুলো রয়েছে, আমি যদি সিডিএন দিয়ে কোনো ওয়েবসাইটকে কানেক্ট করি, সেক্ষেত্রে প্রতিটা সার্ভারেই আমার যে ফাইলটা সেটা তারা স্টোর করে রেখে দেয়। ফলে যদি বাহির কান্ট্রির আমাদের যে সার্ভারে আমাদের ওয়েবসাইটটা হোস্টেড থাকবে, ওই কান্ট্রির বাইরেও যদি কোনো কান্ট্রি থেকে রিকোয়েস্ট আসে, সেক্ষেত্রে সে ওই কান্ট্রির যে সিডিএনের যে সার্ভার আছে ওইখান থেকে ডিরেক্টলি ফাইলটা দেখতে পারতেছে অথবা লোড হচ্ছে। আমাদের বাংলাদেশের সার্ভারের রিকোয়েস্ট আসতে হচ্ছে না, তারপর লোড হতে হচ্ছে না। এটা হলো সিডিএন। আর বুটস্ট্র্যাপটা হলো এটা একটা ফ্রেমওয়ার্ক টোটালি,
এখানে হলো আমাদের যে সিএসএস গুলো একটি ক্লাস ধরে ধরে ডিজাইন করা আছে, জাস্ট আমরা ক্লাসগুলো যখন ইউজ করব তখন ওই ডিজাইনগুলো অ্যাপ্লাই হয়ে যাবে আমার এলিমেন্টের উপরে। মানে বুটস্ট্র্যাপের এটা হচ্ছে অলরেডি করা থাকে, ওটা হ্যাঁ আমরা ইউজ করব জাস্ট। হ্যাঁ, আমি দেখিয়েছি মনে হয়, আপনি কি ছিলেন না কিছুক্ষণ আগে? আমার একটু নেটের প্রবলেম ছিল আচ্ছা, তো। ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, তাহলে সিডিএন এর মেন কাজ তো তাহলে আমরা বলতে পারি এটা যে লোডিং কমানো। মেন কাজ না, এটাই কাজ, সিডিএনের আর কোনো কাজ নেই। স্যার সিডিএন এর কোন লিংকটা কপি করব? আচ্ছা দেখাচ্ছি। সিডিএন হলো আমরা যদি অন্য কোনো ওয়েবসাইটের লিংক নিয়ে ইউজ করি সেক্ষেত্রেও সেটা কিন্তু এক টাইপের সিডিএন, কারণ আমার ওয়েবসাইটে ফাইলটা নাই, অন্য ওয়েবসাইটে আছে। বাট এই যে প্রফেশনাল যে সিডিএন সার্ভারগুলো আছে তাদের থেকে ইউজ করলে কি হয় বলেন তো? তাদের থেকে ইউজ করলে যেটা হয়, তাদের যে সার্ভার সেটা প্রতিটা দেশের সার্ভারে লিংক করা থাকে, যার ফলে আমরা কিন্তু আচ্ছা, আমরা প্রথমে মানে ধরেন কোন একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাইলাম, তো ওই ওয়েবসাইটটাতে ঢোকার জন্য আমাদের তো একটা আইপির প্রয়োজন হয়। তো আইপিটা মানে আমাদের মানে ওই ওয়েবসাইটটার আইপিটা আমরা দেই প্রথমে, দেওয়ার পরে তারপর ডিএনএস সার্ভারে যায়। তো ডিএনএস সার্ভার থেকে ওইদিকে অ্যাড্রেসটা খোঁজার পরে তারপরে ওই ওয়েবসাইটে যায় আর কি, ওই ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসটা খুঁজে, এরকম এরকম কিছুই তো সিডিএনটা। সিডিএনটা আমি আবার বোঝাতে হবে। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন আমি আসলে একটু গুলিয়ে গেছি যেভাবে বলছেন। আচ্ছা আমি হ্যাঁ, আচ্ছা আমি সিডিএনটা একটু আবার বলেন। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখায় বলতে পারবো? অবশ্যই। আচ্ছা, সিডিএনটা খুব বড় কোনো ইস্যু না, এটা জাস্ট একটা নেটওয়ার্ক কন্টেন্ট ডেলিভারি, এখান থেকে কন্টেন্টগুলো ডেলিভারি হয়। জি, এই যে আমি এখন দেখাইতেছি। হুম, হচ্ছে আমরা তো এই যে ধরেন গুগলে আর কি, গুগলে ঢুকতে চাইলাম, তো এই গুগলের আইপি অ্যাড্রেসটাতেই তো, আইপি অ্যাড্রেসটা দিয়েই তো আমরা ঢুকতে পারি, মানে হুম, ব্রাউজারে যদি আমরা দিই তাহলে ঢুকতে পারি। হুম, তো এই গুগলের আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিলাম। তো মানে এখানে দেওয়ার পরে হচ্ছে মানে আমরা তারপর ডিএনএস সার্ভারে যাই। হুম। হচ্ছে ডিএনএস সার্ভারটা, যাই হোক, মানে ডিএনএস সার্ভারে যাই এখানে ডিএনএস সার্ভারের আর কি যে আইপি অ্যাড্রেসটা ওখানে যায়, ওখানে যায় আর কি আমরা খুঁজি যে গুগলের এই আইপি অ্যাড্রেসটা আছে কিনা। মানে এখান থেকেই তো তারপরে আমরা গুগলের ডেটা সেন্টারে ঢুকি, তারপরে আমরা সব ইনফরমেশন গুলো নিই, অবশ্যই, এরকম কিছু তো। অবশ্যই। এটা শুধু সিডিএন এর ক্ষেত্রে না ভাই, এটা তো ইবডি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যে প্রসেসটা বলছেন। হ্যাঁ, সিডিএন এর পার্থক্য শুধু এতটুকুই, সিডিএন আমাদের যে হোস্টিং সাইট অথবা আমাদের যে ফাইল ম্যানেজার, প্রতিটা ফাইলকে আমরা যদি সিডিএন আপলোড করে রাখি, সিডিএনে কোনো সিডিএন এর মাধ্যমে আপলোড করে রাখি, সেক্ষেত্রে হবে কি, সিডিএন করে কি প্রতিটা দেশের ডাটা সেন্টারে তাদের এই ফাইলগুলো, আমাদের যে ফাইলটা আমরা সিডিএন করব সেটা আপলোড করে রাখে। ফলে যেই দেশেরই ভিজিটর আসুক সমস্যা নাই, তাদের দেশের ডাটা সেন্টারে ফাইলটা থাকার কারণে তাকে কিন্তু আর, আচ্ছা বিডিআইএক্স সম্পর্কে জানেন আপনারা? বিডিআইএক্স বলে যে আমাদের ইন্টারনেট প্রোভাইডাররা ঢাকায় যারা আছেন হয়তো বা শুনছেন যে 100 এমবিপিএস বিডিআইএক্স স্পিড। মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে কম টাইম লাগে আর কি, সিডিএস এই যে আপনি যেটা বলছেন, হুম, 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 অ্যাক্সেস করতে আর কি কম টাইম লাগে, হুম। ওইটাই। ওই যে পিংটা আর কি, পিংটা আপনার কম, পিং কম থাকে, ওইটাই। হ্যাঁ, সহজ সহজ ভাষায় বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, স্যার এত কিছু না বুঝিয়া স্যার আপনি খালি যেটা বলা হয় সেটা করে দেন, সবকিছু গোলমাল হয়ে যাইতেছে। হ্যাঁ, ডিএনএস তারপর পিং এগুলো আসলে একটু অ্যাডভান্স লেভেলের বিষয় তো। এগুলোই নিয়ে বললে আবার কম্পিউটার সায়েন্স নিয়ে হইরা আসতে হবে। প্রতিটা ওয়েবসাইটের যে ডোমেইন ইউজ করি প্রতিটা একটা আইপি বেসড, আমরা তো জাস্ট একটা নেম ইউজ করতেছি, বাট এটা ইনডিরেক্ট হয়
একটা আইপির মধ্যেই ভাই যেটা বলছে ঠিক আছে। স্যার আপাতত স্যার যতটুকু প্রয়োজন ততটুকুই করো। হুম হুম হুম। না আমি হচ্ছে আর কি জানতে চাইতেছিলাম যে মানে কিভাবে আর কি ওরা অ্যাক্সেস করে আর কি ওটাতে, এই জন্য আর কি সিডিএন ওটা আর কি ওটা ভাই আমি বেশ ক্লিয়ার। আচ্ছা আমি ওয়েট ওয়েট একটা মিনিট, আমি সিডিএনটাকে ক্লিয়ার করে দিচ্ছি আবারও। হ্যাঁ আমি ক্লিয়ার হয়েছি, এখন এখন বুঝতে পারছি। স্যার স্ক্রিনটা ছোট স্যার। ছোট এখনো? না স্যার ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার এখন। আচ্ছা এখন হলো আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু বুটস্ট্র্যাপকে নিয়ে। ভাই লিঙ্কটা তো দেখালেন, লিঙ্ক করাটা তো দেখালেন। আরে ভাই আমি দেখাবো তো অবশ্যই, সবকিছু যতদূর প্রয়োজন। সিডিএনটা কিন্তু ভাই ক্লিয়ার হয় নাই। সিডিএনটা এখনো ক্লিয়ার করি নাই, আমি দেখাচ্ছি তারপর না ক্লিয়ার হবে। ভাই সিডিএর ক্লিয়ার করার কাজ নাই গা, শুধু দেখেন কিভাবে কাজ করে। হুম হুম। ম্যাচটা দিয়ে একটা, আর গেটটাও আটকা। হ্যালো শুনতে পারছি জি ভাই। স্যার। আচ্ছা জি ভাই। দেখেন, আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম bootstrap.css দেখতে পাচ্ছেন, জি স্যার। এটাই তো ডাউনলোড করেছিলাম। জি স্যার। এটাকে আমরা কোথায় নিয়েছিলাম? আচ্ছা আমাদের ওই ফোল্ডারটা ওপেন করা আছে আশা করি। এই যে এটা হলো আমাদের এই ফাইলটা bootstrap.css, তাই না? জি স্যার। এটাকে আমরা প্রপার্টিস করি এবং এখানে একটা লোকেশন দেয়া আছে। ঠিক আছে, লোকেশনটা আমি কপি করতেছি জাস্ট। আমাদের ব্রাউজারে যাচ্ছি, এখানে লিখতেছি, তারপর একটা ব্যাকস্ল্যাশ দিচ্ছি এবং আবার এখানে যাচ্ছি। কি করতেছি জাস্ট এতটুকু দেখেন, কেন করতেছি সেইটা বলতেছি আমি। নামটা কপি করলাম, পেস্ট করলাম এবং এন্টার করে দেই। কি আসছে? ওই বুটস্ট্র্যাপ ফাইলটা আসছে তাই না? জি স্যার। এটা ব্রাউজারে আসছে না? এখন মনে করেন এটা হলো একটা আমাদের কম্পিউটারের সার্ভার, এটা একটা টোটাল কম্পিউটারটাকে আপনি একটা ধরে মনে করেন যে এটা একটা সার্ভার। তার মানে এটা কোথা থেকে লোড হলো? সার্ভার থেকে লোড হলো না? দেখেন লোড কিন্তু ঠিকই হচ্ছে, আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে লোড হচ্ছে। এখন এই হার্ড ডিস্ক আর সার্ভারটা মূলত কি একটা স্টোরেজই তো, সেখানেও তো স্পেস থাকে, হার্ড ডিস্ক থাকে, সেখানে তো এই ফাইলগুলো স্যার। অবশ্যই স্টোর থাকে তাই না? আমরা যখন এটা আপলোড করি, এখন সিডিএন এর বিষয়টায় কি হচ্ছে, এখানে যাই, দেখেন এখানে একটা লিঙ্ক দেয়া আছে cdn ডট জেএস ডেল বি, যাই হোক একটা লিঙ্ক দেয়া আছে, ডট সিএসএস দেয়া আছে। আমরা এটাকেও কপি করি এবং আরেকটা ট্যাব ওপেন করি, পেস্ট করে এন্টার করি। সেম জিনিসটা আসছে, এটা একটু সাজানো আছে, এটা সাজানো নাই, এটা এভাবে কম্পাইল করা আছে, এটা মানে মিনিফাইড ভার্সন, এই যে মিন
এটাকে কম্পাইল বলে। মিনিফাইড ভার্সন মানে হলো এখানে কোনো অযথা স্পেস থাকবে না, যেগুলো লাগবে না, যে স্পেসগুলো ওটা থাকবে না। জি স্যার। এখানে যদি আমরা মিনটাকে কেটে দেই, দেখি এই ফাইলটাও আছে কিনা। হ্যাঁ, দেখেন এখন কি সেম হয়েছে কিনা। এটা কোথা থেকে লোড হয়েছে? আমাদের কম্পিউটার থেকে, তাই না? জি স্যার। সেম জিনিসটা কোথা থেকে লোড হয়েছে? একটা অন্য ওয়েবসাইট থেকে। এটাকে আমরা একটা ওয়েবসাইট ধরি, অন্য একটা ওয়েবসাইটে এটা আপলোড করা আছে, এটা লোড হয়েছে। তো আমাদের এখানে মেইন কাজটা কি? মূলত আমরা যখন লিঙ্ক করি, আমাদের এখানে মেইন কাজটা হলো লিঙ্ক করা। তো যখন কোনো ফাইল আমরা ডাইনামিক যখন করব, তখন তো কোনো ফাইল অবশ্যই আমাদের কম্পিউটারে থাকবে না। এখানে আমাদের অ্যাড্রেস লিখে দিতে হবে না। এই যে হাইপার রেফারেন্স মানে কি? আমি লিখে দিচ্ছি যে এটা কোথায় আছে, এই স্রেপ, তাই না? জি স্যার। তার মানে হলো আমাদের এটা এখানে আছে। এর পিছনের যে লেখাগুলো আমাদের কম্পিউটার লোকেশন, সেটা দিতে হচ্ছে না কেন? কারণ আমি লোকাল হোস্টে কাজ করছি। বাট যখন আমি কোনো ওয়েবসাইটে কাজ করব, তখন কিভাবে দিলে হবে? সে বুঝবে কিভাবে কোন ওয়েবসাইটের মধ্যে এভাবে আছে? তখন কি তাকে বলে দিতে হবে যে এখানে আছে। তার জন্য তখন আমাদেরকে কি করতে হয়? আমরা যখন কোনো ইমেজ লিঙ্ক করি কোনো গুগল থেকে এনে, তখন এই এইচডিএফের মধ্যে কি দেই? ওই ইমেজের লিঙ্কটা দেই না? এখানে সেম বিষয়টা, আমরা জাস্ট এইচডিএফের মধ্যে যদি এই লিঙ্কটুকু কপি করে দেই যে আমার ফাইলটা এখানে আছে, তুমি এখান থেকে নিয়ে নাও। বাট এটা অন্য যে কোনো ওয়েবসাইটে থাকলে কিন্তু নাও হতে পারে, কারণ ওয়েবসাইটে যদি আপনাকে অ্যাক্সেস না দেয়, সেটা কিন্তু হবে না। তো এখানে এই ফাইলটা আছে, ঠিক আছে, এইখান থেকে তুমি নিয়ে নাও। আমি সেভ করে দিলাম। এখানে কি করেছি? শুধুমাত্র এই যে এইচডিএফের জায়গায় আমরা লিখে দিতাম bootstrap.css। কারণ কি? এটা আমাদের রুট ফোল্ডারে আছে দেখে। এটা যদি এখানে না থেকে এটা ফোল্ডারের মধ্যে থাকে সিএসএস, এবং এটা যদি এখানে রেখে দেই, তাহলে কি এই ফাইলটা পাবে? আর সে খুঁজে পাবে এই ফাইলটা আমি এভাবে সরাসরি লিখে দিলে? না ভাই, না না। স্যার। কখনোই পাবে না। তো এখানে আমাদের বাইরে আছে দেখে, রুট ফোল্ডারে থাকলে ডিরেক্টলি ফাইলের নাম লিখে দিলেই সেটা পেয়ে যায়। আর এখানেও সেম জিনিসটাই করেছি। আমি মিনটা কেটে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে সেম জিনিসটাই করেছি। এই ফাইলটা এই ওয়েবসাইটের মধ্যে আছে। এই একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখেন, এটা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা একটা সিডিএন সার্ভার, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সার্ভার। তো এটা যদি আমি সেভ করে দেই, দেন আমি যদি এই লিঙ্কটাকে কমেন্ট করে দেই bootstrap.css, এখন আমার এই লিঙ্কটা কি পাবে না? সিএসএসটা কি এখান থেকে পাবে না? অবশ্যই পাবে, কারণ এখানে কোনো পার্থক্য নেই। ও বুঝবে যে এই লিঙ্ক দিয়ে দিয়েছে, এখান থেকেও নিয়ে নেবে, তাই না? আমি যদি এই স্টাইল শিটটা, আমাদের স্টাইল শিটটা যদি আমি কোথাও আপলোড করে সেইখান থেকে লিঙ্ক করে দিতে পারি, সেটাও ওইখান থেকেই পাবে। এই যে style.css, কোনো সমস্যা নেই। এটাও যদি একটা সিডিএন এর মধ্যে আপলোড করে আমাদের সিএসএস ফাইলটা আমি জাস্ট লিঙ্ক করে দেই, সিডিএন থেকে সে লোড নেবে। এখন দেখি আমাদের ফাইলটা পেয়েছে কিনা। মেইন ফাইলটা কোথায়? রিলোড দেই। হ্যাঁ, ঠিকই আছে, আছে না? পাচ্ছে? জি স্যার। এখন এখন যদি আমি এখানে ক্লাস, আমাদের এটা ধরেন কেটেই দেই, সম্পূর্ণ কেটে দিলাম। এখানে যদি আমি বিটিএন ডার্কের জায়গায় ইনফো লিখি, দেখি আসে কিনা। চলে আসছে। কোত্থেকে পাচ্ছে স্টাইলটা? সিডিএন সার্ভার থেকে। এই যে এখানে এটা দেয়া আছে দেখে পাচ্ছে, তাই না? জি স্যার। তো আমরা কি সিডিএনটা বুঝতে পারছি? এটা আপনাকে খুব এখন পুরা ক্লিয়ার। হার্ডলি না বুঝলেও হবে। এটা হলো একটা ওয়েবসাইটে আপলোড করা আছে, জাস্ট আমরা যেটা লোকাল সার্ভারে রাখতেছি, আর কিছুই না। আর এই যে ইন্টিগ্রিটি, এগুলো কিছুই প্রয়োজন নাই, দিয়ে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের মেইন যে জিনিসটা সেটা হলো এই যে লিঙ্কটা। ভাই সিডিএনটাই তো মূলত মানে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করবো সিডিএনটার মাধ্যমে। সিডিএন এর মাধ্যমে করলে করতে পারেন, অথবা আমি ডাউনলোড করেছি, ডাউনলোড করে আপনারা এভাবে লিঙ্ক করে দিলেও দিতে পারেন, আপনার ইচ্ছা। ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হলো লিঙ্ক করাটা। আপনি আমার ওয়েবসাইটে princefaisal.com এই ফাইলটা রেখে লিঙ্ক করলেন, কোনো সমস্যা নাই, আপনি করতে পারেন। আচ্ছা, এখন হলো
এই যে এটা কিভাবে রাখবো? জি ফাইলটা কিভাবে রাখবো? আর আরেকজন ওয়েবসাইটে। আর একজনের ওয়েবসাইট তো আপনি অ্যাক্সেস পাবেন না, কিভাবে রাখবেন? উদাহরণ হিসেবে বললাম। আমার ওয়েবসাইটে কি ঢুকে আপনি কিছু আপলোড করতে পারবেন? আপনি কি না না এখানে কি আপনাকে আপলোড করতে পারবেন? চাইলেই কিছু করতে পারবেন না কখনোই। তো যেটাই আপনার অ্যাক্সেস আছে সেটাই আপনি আপলোড করতে পারবেন। তো সিডিএন সার্ভারগুলো হলো অনেকগুলো পেইড আছে, অনেকগুলো ফ্রি আছে, এখানে আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে যেমন আমার সিডিএন লিঙ্ক করা আছে। আচ্ছা, যাই হোক, আমরা কাজের কথায় যেটাই ছিলাম সেটাই থাকি। আচ্ছা, এখানে আমাদের মেইন যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো এই যে সিএসএসটা লিঙ্ক করা। এখন এই স্টাইলগুলো নিয়ে আসার জন্য আমাদের এই একটা ফাইলই যথেষ্ট। ঠিক আছে, বুস্ট্র্যাপ মিনিফাইড ভার্সন, যদিও আমরা চাইলে মিনিফাইডটা ইউজ করতে পারি, এটা লোডিং টাইম কম নেবে। মিনিফাইডটা কি আপনারা কি বুঝতে পারছেন? মিনিফাইড হলো আমরা যে এভাবে যে কোডটা লিখতেছি, এই যে স্পেস স্পেস আছে মধ্যে, এগুলো কিছুই থাকবে না। এটা এমনভাবে থাকবে মানে ফুল স্পেস ছাড়া, কোনো স্পেস থাকবে না কোডের মধ্যে, ব্ল্যাঙ্ক স্পেস। এটাকে বলে মিনিফাইড ভার্সন। অপটিমাইজেশন যখন করবেন ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, তখন দেখবেন মিনিফাইডগুলো কাজে লাগবে। যেমন আপনি যদি এই যে ফেসবুকে যান, দেখাই, এটার যদি আমরা ভিউ পেজ সোর্স দেই, দেখেন কোডগুলোর মধ্যে কোনো অযথা স্পেস আছে? নাই। এবার যদি আমার ওয়েবসাইটটা যাই, যদিও এটা অপটিমাইজ করা কিনা শিওর না আমি, হয়তো বা করা না, দেখি তারপরও। এটার যদি ভিউ পেজ সোর্স দেই, দেখেন এটা কি সাজানো আছে না? আমরা যেভাবে এসটিএমএল লিখি, এটা কি এই ফাঁকা স্পেসগুলো আছে না? জি স্যার। এটাকে যখন আমরা আবার অপটিমাইজ করব, মিনিফাইড করব আমাদের সিএসএসগুলোকে, তখন আর এই শুধু শুধু স্পেসগুলো থাকবে না। এই স্পেসগুলোর জন্য লোডিং টাইম মানে বেশি হয়, শুধু এই স্পেসগুলোর জন্য। এটা কিন্তু সুন্দরভাবে ডিভ আকারে সাজানো আছে যেভাবে আমরা কোড লিখি। ঠিক আছে, ওকে, তাহলে এখন হলো বিষয় যেটা চলে গেছে না, আছে সবাই? আচ্ছা, তারপরে আমাদের এই তিনটে ফাইল, যেটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, এগুলো হলো জাভা স্ক্রিপ্টের জন্য। এই তিনটে ফাইলও আমাদের প্রয়োজন হবে। এটা সিডিএন দেয়া আছে, সিডিএনে জাস্ট আমরা কপি করে দিয়ে দিলেই হবে, এটা ডাউনলোড করার প্রয়োজন নাই। কিন্তু এই ফাইলগুলো কিন্তু ইয়াতে আছে, আমরা যে ডাউনলোড করছিলাম সেখানেও আছে, জাস্ট আমরা কপি করে সিডিএন এর মাধ্যমে লিঙ্ক আপ করে দিলেই হয়। তো এই স্ক্রিপ্ট লিঙ্ক করতে কোথায়? আমরা এতদিন লিঙ্কগুলো কোথায় করেছি? হেড ট্যাগের মধ্যে, তাই না? বাট জি স্যার। এই স্ক্রিপ্ট যখন লিঙ্ক করব, সেটা অবশ্যই বডির যে ক্লোজিং ট্যাগটা তার আগে লিঙ্কটা করতে হবে এখানে। ঠিক আছে, বডির যে ক্লোজিং ট্যাগ সেখানে তার আগে আমরা লিঙ্কগুলো পেস্ট করে দেব। তো এখানে খুব হিজিবিজি মনে হচ্ছে, কারণ হলো অযথা কিছু দেয়া আছে, অযথা কিছু ট্যাগ দেয়া আছে। এগুলো আমাদের না থাকলেও কোনো সমস্যা নাই, আমরা যদি এগুলোকে কেটে দেই, কোথায়, এখানে, এবং এটা কোথায়, ওকে। এই যে তিনটা ফাইল আমরা লিঙ্ক করে দিয়েছি, তিনটা স্ক্রিপ্ট আমরা জাস্ট লিঙ্ক করে দিয়েছি, তাই না? এখানে আর কিছু করেছি? দেখেন, একটা হলো এই যে স্লিম মিন ডট জেএস জেকুয়েরিকে লিঙ্ক করেছি, প্রপার মিন ডট জেএস এবং বুটস্ট্র্যাপ, এটা হলো বুটস্ট্র্যাপ মিনিফাইড জাভাস্ক্রিপ্টের একটা ফাইল আমরা লিঙ্ক করে দিয়েছি। তিনটাই হলো জি জাভা। স্যার। তো এটা এখন আমাদের খুব বেশি প্রয়োজন নাই। এটা হলো যখন অনেকগুলো ট্যাগের, ওই যে আমরা বাটনের মধ্যে, বাটন অথবা কি বলবো এটাকে, ক্লাসের মধ্যে অটোমেটিক কিছু জাভা স্ক্রিপ্ট করা আছে। তো এই জাভা স্ক্রিপ্টগুলো নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদেরকে? জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করে নিতে হবে। আমরা এই স্টাইল আনার জন্য, ডিজাইন আনার জন্য সিএসএস লিঙ্ক করেছি, এবার আমাদের জাভা স্ক্রিপ্ট আনার জন্য জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করতে হবে। এখন আমরা যদি যে কোনো জাভা স্ক্রিপ্ট কোড ইউজ করি, যেগুলোর অটোমেটিকলি লেখা আছে কোনো ইয়ার উপরে, কোনো ক্লাসের উপরে, সেটা অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে, দেখেন এখানে একটা জাভা স্ক্রিপ্ট লেখা আছে। আমরা যদি ওয়েবসাইটটা ব্রাউজ করি, অবশ্যই আশা করি দেখতে পারবো।
কিছু জাভাস্ক্রিপ্ট কোড ডিফল্টভাবে লেখা আছে, দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা হলো প্র্যাকটিসের জন্য যেটা করতে হবে, আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কন্টেন্ট আমরা যাই, আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, ডাউনলোড দেখলাম এবং লিঙ্ক করে কীভাবে সেটাও দেখলাম। ওয়েবসাইটের নাম কি? getbootstrap.com। এখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা যদি চান লিঙ্ক করে করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে হলো আমরা যদি কন্টেন্টে যাই, লেফট থেকে কন্টেন্ট, দেখেন এখানে কি কি আছে। বুটস্ট্র্যাপে সিএসএস এর জন্য আছে এগুলো এবং জাভাস্ক্রিপ্টের জন্য আছে এগুলো, ঠিক আছে। সিএসএস ফাইল bootstrap.css, bootstrap.min.css, এখানে লেআউট ইনক্লুড আছে, তারপর কন্টেন্ট ইনক্লুড আছে, কম্পোনেন্টস ইনক্লুড আছে, ইউটিলিটিস ইনক্লুড আছে। তারপরে গ্রিডটাই কি নেই, অনলি গ্রিড সিস্টেমটা আছে, এখানে কোনো কন্টেন্ট ইনক্লুড নেই, কম্পোনেন্টস ইনক্লুড নেই, ঠিক আছে। জেএসে কি আছে, এটা হলো bundle.js, এটার মধ্যে আমাদের প্রপারটা ইনক্লুড আছে, jQuery নট ইনক্লুড। আচ্ছা, এটা এখন খুব ভালোভাবে বুঝবেন না, এটা হলো কন্টেন্টের একটা স্ট্রাকচার, কোনটার মধ্যে কি আছে। তো আমরা সব সময় কোনটা ইউজ করব, bootstrap min.css, এটা ইউজ করব, কারণ এটা অলরেডি মিনিফাইড ভার্সন, সবই সেম। bootstrap.css এ যা রয়েছে মিনিফাইডেও সেম রয়েছে, শুধু মিনিফাইড ভার্সন, তো আমরা এটা ইউজ করতে পারি ডিরেক্টলি। জি স্যার। জাভাস্ক্রিপ্টেও আমরা এভাবে min.js টা ইউজ করব, এই যে bootstrap min.js, এটা ইউজ করব, ঠিক আছে। তারপরে আমরা যাই ব্রাউজার অ্যান্ড ডিভাইস, এখানে যদি যাই দেখি এখানে কি কি আছে। মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েডে সাপোর্টেড, আইওএস সাপোর্টেড, সাফারি ব্রাউজারে বুটস্ট্র্যাপ এখনও মনে হয় মোবাইল ডিভাইসে সাপোর্ট করে না, মাইক্রোসফট ইডিজি সাপোর্টেড, উইন্ডোজ 10 মোবাইল, উইন্ডোজ 10 মোবাইলে সাপোর্টেড করে না, কারণ ওইটার যে ব্রাউজার আছে ওই ব্রাউজার ডিফল্ট ব্রাউজার সাপোর্ট করবে না। ডেস্কটপ ব্রাউজারে ম্যাকে ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার সাপোর্ট করবে, ইন্টারনেট এক্সপ্লোর আপডেট না, সেজন্য সাপোর্ট করে না, ইডিজি সাপোর্ট করবে, অপেরা, সাফারি সাপোর্ট করবে। আর উইন্ডোজে শুধুমাত্র সাফারি ব্রাউজার, এটা ছাড়া সব ব্রাউজারে এটা সাপোর্ট করবে। তারপর জাভাস্ক্রিপ্ট, এখানে কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, ডট ডকুমেন্টের এগুলো কিছু অ্যাট্রিবিউট, আমরা জাস্ট কপি করে ইউজ করলেই দেখতে পারবো। তো এগুলো আমরা একটু পরে যাই, টাইমিং, বিল্ড টুলস, ওয়েব প্যাক। আচ্ছা, এবারে আমরা আসি লেআউটসে যদি ক্লিক করি, দেখেন কন্টেইনার, আমরা এতদিন কন্টেইনারটা অনেকেই ইউজ করছি, তাই না? জি স্যার। আমরা যদি এখানে কন্টেইনার ইউজ করি, ডট কন্টেইনার, এটা যদি কোথাও আমরা কন্টেইনার ইউজ করি, আমরা কোনো HTML এর ট্যাগের মধ্যে, যেমন এটাকে এখানে আমি একটা কন্টেইনার ডিভ নিলাম, আমার যদি এই যে বুটস্ট্র্যাপ লিঙ্ক করা থাকে, বুটস্ট্র্যাপ লিঙ্ক করা থাকা অবস্থায় যদি আমি কন্টেইনার নামে কোনো ডিভ নেই, কন্টেইনার ক্লাস দেই, সেক্ষেত্রে সেটার যে টোটাল উইথ, আমরা এর আগে কন্টেইনার নিলে 100% পেতো না, বাট এখন যদি আমরা কন্টেইনার ডিভ নেই, সেক্ষেত্রে এটা টোটাল উইথ অটোমেটিকলি সেট করা কত, 75%। এটার মধ্যে এখন আমরা যা লিখবো সেটা 75%, লেফট, রাইট অ্যান্ড লেফট থেকে বাকি 25% স্পেস গ্যাপ থাকবে। এটা হলো কন্টেইনার ক্লাসটা শুধু যদি ইউজ করি, সেক্ষেত্রে লেফট অ্যান্ড রাইট থেকে গ্যাপ হয়ে যাবে। ম্যাক্স উইথ দ্যাট ইজ রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, দেখেন কন্টেইনার ফ্লুইড যদি ইউজ করি, কন্টেইনার হাইফিন ফ্লুইড, এটা যদি ইউজ করি সেক্ষেত্রে উইথ হবে 100%, কন্টেইনার আর তারপর হাইফেন ব্রেক পয়েন্ট হুইচ উইথ 100% আনটিল দ্য স্পেসিফিক ব্রেক পয়েন্ট, আমরা যতক্ষণে স্পেসিফাই করে না দেব ততক্ষণ। এগুলো কি ক্লাসগুলা? জি, এগুলো কি ক্লাসগুলা যেগুলো আমরা ইউজ করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কন্টেইনারটা বোঝাচ্ছে, লেআউটটা মূলত লেআউটটা কিভাবে হয়। দেখেন কন্টেইনার 100%, এক্সট্রা স্মল ডিভাইস, এইটা একটু মনে রাখার বিষয় রয়েছে। এক্সট্রা স্মল ডিভাইস শুরু হয় কত পিক্সেল থেকে জানেন? 576 পিক্সেল থেকে।
576 পিক্সেলের নিচে যতগুলো ডিভাইস রয়েছে সেগুলো কি এক্সট্রা স্মল। দেখেন এখানে কি লেস দেন না, লেস দেন 576 পিক্সেল, এগুলো মনে রাখতে হবে। লেস দেন 576 পিক্সেল যেগুলো, সেগুলোকে কি বলবো আমরা, এক্সট্রা স্মল ডিভাইস হিসেবে গণ্য করব। তারপর স্মল ডিভাইস কোনটা, 576 পিক্সেলের যে ডিভাইসটা আছে সেটাও স্মল ডিভাইস, এবং এর থেকে 767 পিক্সেল পর্যন্ত যে ডিভাইসগুলো আছে সেগুলো কি স্মল ডিভাইস। ঠিক আছে। জি স্যার। তারপরে মিডিয়াম ডিভাইস হলো 768 পিক্সেল যখন আমার স্ক্রিন সাইজ হবে সেটা একটা মিডিয়াম ডিভাইস হিসেবে গণ্য হবে, এবং এর উপরে 991 পিক্সেল পর্যন্ত সেটা একটা মিডিয়াম ডিভাইস হিসেবে গণ্য হবে। তারপর লার্জ হলো 992 থেকে 1199 পর্যন্ত, এবং এক্সট্রা লার্জ হলো 1200-র উপরে যত ডিভাইস আছে সবগুলো এক্সট্রা লার্জ। ঠিক আছে। এখন আমরা যদি কন্টেইনার ইউজ করি সেক্ষেত্রে যখন এক্সট্রা লার্জ ডিভাইস হবে সে 100% উইথ পাবে, বাট যখন স্মল ডিভাইস হবে, তা স্মল ডিভাইস যখন হবে মানে 576 পিক্সেল থেকে যখন 767 পিক্সেলের একটা ডিভাইস হবে, এর মধ্যে যে কোনো একটা ডিভাইস যদি হয় সেক্ষেত্রে কন্টেইনার অনুযায়ী সে উইথ পাবে 540। মানে কত, 36 পিক্সেল জায়গা কিন্তু সে ডানে বামে গ্যাপ রেখে দিবে। ওই যে আমি বলছিলাম 75%। তো এটা পার্সেন্টেজ হিসাবে ওইভাবে না বললেও আপনি যদি এইভাবে দেখেন, এখানে ওরা ডিরেক্টলি দিয়েই দিছে কিভাবে গ্যাপটা হবে। তো সে কিন্তু উইথটা 100% পাবে না ডিরেক্ট কন্টেইনার যদি ইউজ করেন। তারপরে কন্টেইনার এসএম এর মিনিং কি জানেন? স্মল। এসএম মানে হলো স্মল। জি স্যার। এটা খুব রেসপন্সিভের জন্য খুব বেশি এগুলো প্রয়োজন হবে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। আমরা যে কোনো BTN-SM লিখলে যে কোডগুলো আসবে সেটা কি স্মল ডিভাইসের জন্য আসবে। কখন ওই কোডগুলো কাজ করবে, যখন আমার ডিভাইসটা আমার স্ক্রিনটা স্মল ডিভাইসের মধ্যে আসবে। জি স্যার। এই যে স্মল ডিভাইস কত, 576 থেকে 767 পিক্সেল এ পর্যন্ত হলো স্মল ডিভাইস। তো আমি যদি চাই, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার যখন স্মল ডিভাইসে যাবে, কেউ স্মল ডিভাইস থেকে দেখবে আমার ওয়েবসাইটটা, তখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে কিন্তু এই এসএমটা ইউজ করতে হবে। এবং এটা কখন কাজ করবে, এটা কিন্তু একটা ক্লাস, জাস্ট ক্লাসটা ইউজ করলেই স্মল ডিভাইসে ওই সিএসএসটা কাজ করবে। জি স্যার। ঠিক আছে। তারপরে এমডি হলো মিডিয়াম কন্টেইনার। যদি আমি এমডি দেই সেক্ষেত্রে মিডিয়াম ডিভাইসে এটা 100% উইথ পাবে, স্মল ডিভাইসে 100% উইথ পাবে, বাট যখনই মিডিয়াম ডিভাইসে যাবে তখন মিডিয়াম উইথ পাবে। মানে সেম যে উইথটা মিডিয়াম ডিভাইস থাকে 720 পিক্সেল মেইন ডিফল্ট সেটা পাবে, বাট 720-এর উপরে যখন যাবে, 768-তে যখন যাবে তখন আচ্ছা এখানে একটু বিষয় বোঝার রয়েছে। এমডি মানে কি মিডিয়াম ডিভাইস। তো মিডিয়াম ডিভাইসে আমরা জানি কত, 768 থেকে 991, তাই না? তো মিডিয়াম যখন লিখে দিব আমরা ডিফল্টভাবে, তখন এটার উইথ কত থাকবে, 720। ওকে। আর এমডি হলো মিডিয়াম, এলজি হলো লার্জ, এক্সেল হলো এক্সট্রা লার্জ, আর ফ্লুইড হলো টোটাল 100% উইথ, মানে ফুল উইথ। স্যার আমরা কোনটা ব্যবহার করব? যখন যেটা প্রয়োজন হবে, আমরা নির্দিষ্ট একটা ব্যবহার করব না, যখন যেটা আমাদের প্রয়োজন হবে। একটু কাজ করলেই দেখতে পারবেন। তারপরে আওয়ার ডিফল্ট কন্টেইনার ক্লাস ইজ রেসপন্সিভ ফিক্সড উইথ কন্টেইনার মিনিং ইজ ম্যাক্স উইথ চেঞ্জ অ্যাট ইচ ব্রেক পয়েন্ট। এখানে যদি আমরা ডিপ কন্টেইনারটা ইউজ করি, এটা ডিপের মধ্যে, এটা কি অটোমেটিক রেসপন্সিভ কীভাবে দেখব? আচ্ছা, যদিও আমাদের এর ভিতরে খুব বেশি কন্টেন্ট নেই তাই বুঝতে পারবো না। এর ভিতরে যদি আমরা একটা কন্টেন্ট নেই সেটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যেত। কারণ কি, এখানে বলেই দিছে তারা কন্টেইনার নিলে এক্সট্রা স্মল ডিভাইসে 100% পাবে, স্মল ডিভাইসে এতটুকু পাবে, কোন ডিভাইসে কী রকম পাবে সেটা বলেই দিছে। তার মানে কি, এটা রেসপন্সিভ করা।
এই ক্লাসটা, ঠিক আছে? এবং এই দেখেন জি। ফ্লুইড হলো ফুল উইথ, ফ্লুইডে কি পাবে? ফুল উইথ। বাট ডট কন্টেনারে কিন্তু ফুল উইথ পাবে না, শুধুমাত্র এক্সট্রা স্মল ডিভাইস ছাড়া সবগুলোতে কিন্তু গ্যাপ রাখবে ডানে বামে। জি স্যার। তো রেসপন্সিভ ইস্যু বুঝতে পারছেন কিনা? এটা হলো লেআউট মূলত। দেখেন এখানে ওই যে @media করি আমরা, মিডিয়া ব্রেক পয়েন্ট SM, কাস্টম জেস, তো এগুলো আমাদের এখন খুব বেশি না দেখলেও হবে, জাস্ট আপনারা ধারণাটা নিয়ে রাখেন, তারপরে যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো। আচ্ছা, এটা হলো লেআউট গেল। তারপরে আমরা যেতে পারি কোথায়? গ্রিড। লেআউটের মধ্যে গ্রিড রয়েছে। দেখেন গ্রিডটা কি? এই যে এই একটা কলাম, ওয়ান অফ দ্য 3 কলাম, ওয়ান অফ দ্য 3 কলামস, ওয়ান অফ দ্য 3 কলাম, এখানে 3টা কলাম আছে, তাই না? জি স্যার। আমরা যদি এই যে ডিপ ক্লাস কন্টেইনার, এটা প্রথম কি নিচ্ছে? ডিপ ক্লাস কন্টেইনার, তারপরে কি নিচ্ছে? রো ক্লাস কিন্তু এগুলো। জি স্যার। বাট আমরা যদি ইয়া করতাম, মানে এভাবে একটা তৈরি করতে যেতাম, সেক্ষেত্রে কি আমাদের টেবিল নিতে হতো না? টেবিলের ভিতরে রো নিতে হতো, এভাবে করতে হতো না? জি স্যার। আমরা যেভাবে HTML থেকে শিখেছি। বাট এখন যদি জাস্ট আমরা এতটুকু কপি করি, দেখি কেমন আসে, দেখাই আপনাদেরকে। আচ্ছা, কন্টেইনার ডিপের মধ্যে না, এটা তো কন্টেইনার ডিপ করাই আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দেই। দেখেন এখানে কি কি করা আছে, এটা ডিপ, মেইন ডিপ নেওয়া হয়েছে যেটার নাম দিয়েছে কন্টেইনার, এটা হলো মেইন ডিপ। তার ভিতরে একটা ডিপ নিছে যেটা একটা রো, এটা রো নিছে, তাই না? জি স্যার। তারপরে এর মধ্যে আবার একটা ডিপ নিছে, এটা এটা কল মানে কি? কলাম। আর SM মানে কি? স্মল। ওয়ান অফ 3 কলামস, তারপরে আবার একটা কলাম নিছে স্মল সাইজের, ওয়ান অফ 3 কলামস, আর একটা 3টা কলাম নিছে কোনটায়? আমাদের মেইন রোর মধ্যে, রোর মধ্যে 3টা কলাম নিছে, তাই না? এটাকে যদি জি আমরা স্যার। একটু আউটপুটটা এখন দেখি, দেখেন 3টা কলামে বিভক্ত হয়ে গেছে, 3টা কলাম বিভক্ত হয়ে গেছে না? জি স্যার। এটা 3টে কলাম বিভক্ত হলো কেন বলেন তো? কারণ এই যে রো যে কতটুকু কিভাবে স্টাইল হবে সেটা আমাদের বুটস্ট্র্যাপে দেয়া আছে। আমি যদি বুটস্ট্র্যাপটাকে লিংক না করি তাহলে কি এভাবে আসবে? জি না। কিভাবে আসছে? ডিবের মধ্যে যেভাবে থাকে, তাই না? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। একটা জিনিস কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, এই জন্য আপনি একসাথে এতগুলো মার্ক করলেন, এটা কিভাবে মার্ক করলেন? এইমাত্র হ্যাঁ হ্যাঁ, এই যে মার্কটা করলেন। এই যে এখানে মাউস পয়েন্টার যেখান থেকে যতটুকু করতে চাই, এই যে জাস্ট ড্র্যাগ আপনি করলেই কিভাবে আমি এটা পুরাটা একটা স্পেস স্পেস দিতে চাই, সেক্ষেত্রে কি করবো? আপনি পুরোটাকে একটা স্পেস দিতে চান, মানে এর নিচে এখানে? হ্যাঁ, মানে একটা ট্যাবে সরাতে চাই, মানে অনেকগুলা কপি ইয়ে করি। মানে এই যে ট্যাব দিলেই হবে সিলেক্ট করে? সিলেক্ট মানে সিলেক্ট করে ট্যাব দিলে হবে? আমার তো মানে কাইটে যায়। ট্যাব 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 দিবেন, ট্যাব। ও আচ্ছা আচ্ছা। আর যদি নিচের লাইনে নিতে চান এখান থেকে নিচে একটা গ্যাপ করে দিলেই হয়ে গেল। আর আমি কিভাবে কমেন্ট করবো এটাতে পুরোটা একসাথে করে? এই যে যতটুকু করতে চান সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে কোশ্চেন যে মার্কালা যে আমাদের বাটনটা আছে কিবোর্ডে, ওটা ক্লিক করলেই কমেন্ট হয়ে যাবে। এবার কন্ট্রোল চেপে ধরে ওটা ক্লিক করলেই কমেন্ট চলে যাবে। আচ্ছা, তার মানে হলো এই ডিজাইনটা, এই যে আমাদের রো, যদি আমরা একটা রো নেই, জাস্ট আমরা কি লিখলে হবে? এখন আমাদের টেবিল নিতে হবে না, কিছুই নিতে হবে না, জাস্ট আমরা ডিভের মধ্যে একটা ক্লাস লিখে দিলাম রো, একটা রো হয়ে যাবে। তারপরে যদি ওই রোর মধ্যে আমি যতগুলো কলাম নিব ততগুলো কলাম করে দেব, তাই না? জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা এখানে HM যে ইউজ আছে, HM, সেটা লাইভ না দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আমি এটাকে একটু লাইভ করি, পাশাপাশি রাখি। আচ্ছা, আমাদের CSSটা তো এখন প্রয়োজন হচ্ছে না, CSSটাকে শুধু শুধু রেখে লাভ আছে? আচ্ছা, SMটা কেটে দিচ্ছি, শুধু কলটা রাখতেছি, প্রতিটা থেকে SMটা কেটে দিচ্ছি।
ফলে কি আমাদের দেখেন এটা চলে আসছে না সেম ভাবেই। তো এসএম থেকে কি হয়েছিল, এসএম থেকে যেটা হয়েছিল এটা যখন রেসপন্সিভ ইস্যু আসবে, যদিও এটা অটোমেটিকলি রেসপন্সিভ, দেখেন রেসপন্সিভ হচ্ছে, নির্দিষ্ট গ্যাপ কিন্তু কমে যাচ্ছে। এই জি যে স্যার। কখন যখন স্মল ডিভাইসে আসছি তখন ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এটা অটোমেটিক রেসপন্সিভ, যখন বাড়াচ্ছি স্পেস বাড়তেছে, তাই না? এই দেখেন এই যে কন্টেইনারের যে গ্যাপের বিষয়টা বলছিলাম, দেখেন এখন কি দুই সাইডে স্পেস আছে, দুই সাইডে স্পেস দেখতে পাচ্ছেন? এই যে স্পেসটুকু এখানে আমি জি স্যার। ইন্সপেক্ট করে দেখাই। আচ্ছা, এটা মেইন ডিপটা কই আমাদের, দেখেন এই কন্টেইনার ডিপের ওই যে ব্লক, এটা যদিও ব্লক লেভেল 11 তার জন্য সব দেখাচ্ছে, বাট মেইন জায়গা কতটুকু, ওই যে ভিতরে কিন্তু একটা র্যাপ আছে। রাইট সাইডে কি আমাদের কি দেয়া আছে, রাইট সাইডে মার্জিন দেয়া আছে। ডিপ কি ব্লক লেভেল 11 না, মার্জিন দেওয়া আছে, যার কারণে আমার যে ভিতর লেখাগুলো সেটা কিন্তু এর বাইরে যেতে পারতেছে না। আর এই যে রেসপন্সিভের ইস্যুগুলো দেখেন, এই যে এখন আমারটা 768 পিক্সেল আছে, যার কারণে 768 পিক্সেল, এই যে @media query এটা কিন্তু অটোমেটিকলি লেখা, এটা কি আমি লিখছি কোথাও? জি না। এটা কিন্তু আমার এখানে চলে আসছে, কোত্থেকে আসলো, আমাদের বুস্ট্র্যাপ থেকে। দেখেন যখনই আমি 540 পিক্সেলের নিচে চলে যাব তখন কি হবে, আমাদের এটা যদিও শো করে না আমার এই ব্রাউজারে অনেক সময়, এটা এই যে এইখান থেকে ছাড়া যদি আমি এভাবে ছোট করি, এখন কি স্পেস ততখানি আছে যতখানি ছিল? জি না। এর চেয়ে আরো ছোট করলে আরো ভালো বোঝা যেত, কিন্তু এর চেয়ে ছোট আর হচ্ছে না। ছোট হলে কি বোঝা যেত যে কতটুকু রেসপন্সিভ সাইড থেকে জায়গা একদমই রাখতো না। কুম দিয়ে করলে ছোট হয়, হ্যাঁ, কুম ব্রাউজার দিয়ে করলে অনেক ছোট করা যায়। আচ্ছা, আমি মনে হয় তাহলে অন্য ব্রাউজার থেকে করছি, একটা লাইভ ব্রাউজার থেকে করতেছি তো ক্রোমের, যার কারণে প্রবলেমটা হচ্ছে। না না, সরি, মজিলা ফায়ারফক্স। হুম, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা বিষয়টা? কথা বললে বেটার হতো আমার জন্য, জি স্যার। জি ভাই। সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। গ্রিড কল হলো আমাদের একটা কলাম, ক্লাসের প্রিফিক্স, তারপরে স্মল ডিভাইসের জন্য এই যে আমরা আগে কিছুক্ষণ আগে যেগুলো দেখেছি, স্মল ডিভাইস 540, মিডিয়াম ডিভাইস 720, লার্জ ডিভাইস 960, এক্সট্রা লার্জ 1140 কলামের জন্য। জি স্যার। ঠিক আছে, কলাম অর্ডারিং এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। দেখেন এখানে কল SM6 অটো লেআউট কলাম, SM6 স্মল ডিভাইসের জন্য যখন আমাদের কলামটা হবে, টোটাল কলাম হলো ওরা হিসাব করে হলো 12, টোটাল ফুল উইথের জন্য 12। আচ্ছা, এটা বোঝাতে হলে আপনাকে আমি এটাকে আবার একটু কপি করি, এই কোডটাকে। দেখেন, আচ্ছা এটা একটা কালার না দিলে ভালো বোঝা যাচ্ছে না, কমন কলগুলোতে একটা কালার দিয়ে দেই।
আচ্ছা, এগুলো আর একটু ডিজাইন করলে ভালো বুঝবেন। আচ্ছা, জাস্ট আমরা যতটুকু বোঝার ততটুকু এখান থেকেই বুঝতে পারবো। আচ্ছা দেখেন, এখানে হলো অন অফ টু, মানে এখানে হলো এই যে উপরের যে কলামটা অথবা উপরের যে রোটা, কলাম না সরি, উপরের যে রোটা, আমি আবার কোডটায় চলে যাই, এটাকে একদম নিচে রেখে দেই। দেখেন এখানে কয়টা রো আছে, এই যে কন্টেইনার ডিপ, তার ভিতরে একটা রো নিয়েছি, রোর ভিতরে আমাদের দুইটা কলাম নেওয়া আছে, তাই না? জি স্যার। তারপরে আবার একটা রো নিয়েছি, রোর ভিতরে আমাদের তিনটা কলাম আছে, এতটুকুই তো। জি স্যার। তো এখানে ওই যে আমাদের কলের কাজটা কি দেখেন, কল হলো এখানে দেওয়া আছে কল অন আপ টু, কল টু আপ টু, এখানে আমরা কল থ্রি তিনটা দেওয়া আছে, এতটুকু জাস্ট বুঝে রাখেন। দুইটা কলাম দিয়েছি আগের রোতে, যার কারণে কি আমাদের এটা দুইটা ভাগ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এইটাকে আমি টু দিব, টোটাল আমাদের হলো 12, তো আমি এই যে টোটাল স্পেসটা আমাদের আছে না, জি স্যার। টোটাল স্পেসটার আমি এই যে কল অন অফ থ্রি, যেটা আমাদের প্রথম যে কলামটা, এটাকে আমি এই পর্যন্ত জায়গা দিব। তারপর বাকি যে জায়গাটুকু থাকবে সেটা 2 3 আর 3 3 এই দুজনে ভাগ করে নেবে। তো সেটা আমরা কিভাবে করতাম আগে সিএসএস থেকে, অনেক কিছু করে করতে হতো, তাই না? অথবা আমাদের টেবিল নিয়ে কাজ করতে হতো, বাট এখন শুধু আমরা একটা ক্লাস লিখেই করে ফেলতে পারবো বুটস্ট্র্যাপে। আমরা যদি চাই এটাকে দেব অর্ধেক, তারপর বাকি যে দুইটা আছে তাদেরকে অর্ধেক দেব। তো আমাদের প্রথমে যে কলামটা আছে অন অফ থ্রি, এটাকে কল দিতে হবে কত বলেন তো, কত টোটাল হলো আমাদের 12, তো আমি তাকে দিতে চাচ্ছি 6, তাই না? আচ্ছা, জি স্যার। তাকে 6 দিলাম, তারপর বাকিগুলোকে কি আমাদের ভাগ করে আবার দিতে হবে না? 3 3 6 করে দিতে হবে না? টোটাল হলো আমাদেরকে 12। ঠিক আছে, এখন দেখেন কি হয়েছে, অন অফ থ্রি কতটুকু জায়গা পেয়েছে? 6, মানে টোটাল হলো আমাদের হিসাবটা অলওয়েজ করবেন আমরা যখন কলাম করব অথবা রো করব, টোটাল হলো আমাদের 12 ফুল স্ক্রিনে। তো 12 জি স্যার। থেকে আমি যে কলামকে যতটুকু জায়গা দিতে চাই, যতটুকু উইথ, ওটা ভাগ করেই দিতে হবে। তো আমি এটাকে দিচ্ছি কত 6, টোটাল 12 হলে 6 দিয়েছি, যার কারণে সে অর্ধেক জায়গা পেয়ে গিয়েছে। জি স্যার। এবং 2 কে দিয়েছি, 2 অফ 3 কে দিয়েছি 3, 3 অফ 3 কে দিয়েছি 3, যার কারণে বাকি যে যতটুকু আছে তারা দুজনে ভাগ করে নিয়েছে, এমনই তো? জি স্যার। আচ্ছা, এখন দেখেন এখানে আর যে কাজগুলো, আচ্ছা ওগুলো আজকে না দেখাই, রেসপন্সিভের ইস্যু। ভাই এটা একটু আরেকটু বুঝান ভাই, কলাম 3 এবং কলাম 6 এটা কিভাবে কাজ করতেছে? আচ্ছা, এটা কাজ করতেছে হলো, প্রথমে আমরা কি নিয়েছি, একটা রো নিয়েছি, রোর ভিতরে আমরা দুইটা কলাম নিয়েছি। আমরা কিন্তু রো কিভাবে নিয়েছি, আমরা কিন্তু রো ওই যে টেবিলে যেভাবে নিতাম সেভাবে নেইনি, জাস্ট আমরা ক্লাসে লিখেছি রো এবং তার ভিতরে আবার একটা ডিপ নিয়েছি, যার ক্লাসে লিখছি কলাম। তো মানে আমরা একটা রো নিলাম, দুইটা কলাম নিলাম, এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড রোতে কি করেছি, আমরা তিনটে কলাম নিয়েছি, আপনাদের পরেরটুকু দেখার প্রয়োজন নাই, প্রথমটুকু দেখেন। একটা রো নিয়েছি, তার ভিতরে একটা কলাম নিয়েছি, আবার একটা ভাই কলাম, পরের টুকুটাই ঝামেলা। হ্যাঁ বুঝাচ্ছি আমি, এতটুকু ঠিক আছে, তিনটে কলাম নিয়েছি তাই তো। এখন আমাদের যে টোটাল স্পেসটা, আমাদের এটা ধরেন ফুল উইথ আমাদের কম্পিউটারের, এই ধরেন ফুল উইথ। এখন প্রথম যে রোটা আছে সেটার ক্ষেত্রে কি হয়েছে, রো যে অন অফ টু, সে পেয়েছে কত 50%, জি এবং সে পেয়েছে 50%। এটা কিভাবে পেলো, কারণ এই যে রোটা 100% রোর মধ্যে আমি কোনো সেট করে দেই নাই দুইজনকে, তো অটোমেটিকলি তারা ভাগ করে নিয়ে নিয়েছে। আমি যদি আরও একটা নিতাম, তিনটা ভাগ করে নিয়ে নিত যদি সেট করে না দেই। বাট আমি দ্বিতীয়টায় কি করেছি, দ্বিতীয় যে আমাদের রোটা আছে এখানে আমি সেট করে দিয়েছি হলো অন অফ থ্রি যে কলামটা, অথবা একটা যে কোনো একটা নাম হতে পারে, এই কলামটায় পাবে কত
50% জায়গা পাবে সে। মানে আমার টোটাল যে জায়গাটা, টোটাল যে স্ক্রিনের উইডথটা, ওদের মধ্য থেকে সে পাবে কত, কত পার্সেন্ট পাবে? সে পাবে 50%। তারপরে যেটা রয়েছে 2/3, তাকে আমি দিয়েছি বাকি থেকে কত, 12 থেকে অথবা 100 থেকে যদি 50 যায়, বাকি থেকে কত, 50। আমরা যদি সহজ ভাষায় বুঝি, বাকি থেকে কত, 50। তো এই দুটোকে 50-50 ভাগ করে দিয়েছি, মানে 50কে আবার 25-25 50। তো আমাদের বুটস্ট্র্যাপে আসলে পার্সেন্টেজ হিসেবে এটাকে গণ্য করে না, এটাকে 12 হলো আমাদের টোটাল কলামের সাইজ, 12টা কলাম হিসেবে ধরা হয়। তো আমরা প্রথমটাকে দিয়েছি 6, মানে 12-র অর্ধেক কত, এটাকে দিয়েছি কল, তারপরে হাইফেন 6, মানে তুমি হলো অর্ধেক জায়গা নিবা 50%, সেটা ওকে বলে দিলাম কত, তুমি নিবা 50%। ঠিক আছে, তারপরে থাকে কত, 100% থেকে 50% চলে গেছে, সে একাই নিয়ে নিয়েছে 1/3। ধরেন আপনার বড় ভাই নিয়ে নিয়েছে 50% স্পেস। তারপর আপনাদের যে জায়গা জমি আছে, আপনাদের যে মেজো ভাই এবং ছোট ভাই, তাদেরকে ভাগ করে নিতে বলছে। তো এখন আপনারা পাবেন কত, আর আছে 50%। তো আপনারা চাচ্ছেন সমান ভাগে নেবেন, তো সমান ভাগে নিলে কি করতে হবে আমাদেরকে? ওইটার অর্ধেক করে নিতে হবে। বাকি রয়েছে আমাদের 6, আরও যদি টোটাল 12 হয়, 6 নিয়ে এখানে নিচ্ছি। ছিল। হ্যাঁ 3, তাই না? তার মানে এখানে রয়েছে জি। কত, এটাই রয়েছে 3, এটাই 3, এটাই 6, টোটাল হলো 100, 6 6 12, টোটাল 12 পেয়ে গেছে। এতটুকু জি ভাই ক্লিয়ার? বুঝছি। জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন ধরা যাক একে আমি 50% দিলাম, তারপরে 2/3 কে আমি 3/3, মানে ছোট ভাইকেও ঠকাবো, এখন আমি মেজো ভাই, তাকে আরও কম জায়গা দেব, আমি একটু বেশি নেব মেজো ভাই। তো তখন আমি কি করব? এটা সহজ। 4 আর ওইটা 2। বুঝতে পারছেন না? এটা সহজ হিসাব। জি ভাই। আমরা জাস্ট 4 যদি করে দেই, ওকে যদি 2 করে দেই, তখন কি আমাদের, সে কিন্তু জায়গা বেশি নিয়ে নিল, তাকে এতটুকু জায়গা দিয়ে সে বেশি জায়গা নিয়ে নিল। স্যার বুটস্ট্র্যাপে কি মার্জিন প্যাডিং দেওয়া যায় না? যায় ভাই। এখন কি মার্জিন পেডিং দেখাবো নাকি? জি স্যার, দেখা দেন। এটা কোনো কথা বললেন? এটা কি আপনার ক্লিয়ার যতটুকু দেখানো হয়েছে? জি। আগে আমরা স্যার আমরা যেভাবে যাচ্ছি এভাবে যদি না যাই, মধ্য থেকে একটা কিছু দেখিয়ে দেই, তাহলে তো অনেক কিছু বাদ থেকে যাবে। তো আমরা কলামের বিষয়টা বুঝতে পারছি এবং রোর বিষয়টা বুঝতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে এই আমি যে এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো এখানে খুব ভালোভাবে লেখা আছে। যদি সেম উইথ হয়, আমাদের কিছু সামনে লেখার প্রয়োজন নেই। আর যদি আমরা যেভাবে যেটা যেভাবে নিব সেভাবেও নিতে পারি, মধ্যেরটা একটু বড় নেব, দুইটা দুইভাবে নেব, এভাবে নিতে পারি। দেখেন কল 6, কল 5, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা কিন্তু নিতে পারি। এবং এগুলোকে সেন্টার করার জন্য জাস্ট সেন্টার লিখে দিলেই হয়। তো এগুলো আমরা সামনে দেখব, যদিও সেন্টার কিভাবে করে। এবং ওই যে আমরা অটো মার্জিন অটো লিখতাম না, সেটা জাস্ট অটো লিখে দিলেই মার্জিন অটো হয়ে যাবে এখানে। ঠিক আছে, এগুলো সব রেসপন্সিভ, অটোমেটিক। এই যে আমরা যেগুলো বুটস্ট্র্যাপে যেগুলোকে নিয়ে কাজ করতেছি, এগুলো অটোমেটিক রেসপন্সিভ। তারিক ভাই আসছেন মনে হয়, তারিক ভাই দেখছিলাম চলে গেছে নাকি? চলে গেছে। এইমাত্রই লিভ নিয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি 12তে না দিয়ে 13তে যাই, তখন কি হবে? ওভারল্যাপ করে কিন্তু নিচে চলে যাবে, তাই না? জি স্যার। 12 পর্যন্ত থেকে বাকিটা নিচে চলে যাবে। আচ্ছা, এখানে অনেকগুলো এভাবে গ্রিড স্টাইল দেয়া আছে, আপনারা দেখে দেখে একটু প্র্যাকটিস করে নেবেন।
দেখেন এটা 3টা গ্রিড দেওয়া আছে, 3ভাবে স্টাইল করা। জাস্ট এই লিঙ্কটা কপি করে নিয়ে যেটা না বুঝবেন, এই সেলফ স্টার্ট এগুলো, এই ট্যাগগুলো এখন বুঝবেন না খুব সহজে। অ্যালাইন আমরা ভাই যদি এগুলো গ্রিডটা কি খুব বেশি ইম্পর্টেন্ট ভাই? অবশ্যই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আচ্ছা। দেখাই। ধরা যাক আমরা এইটা করব, এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ডিজাইনের জন্য একটা আলাদা কলাম নেওয়া, এটার জন্য একটা, এটার জন্য একটা, এভাবে একটা করব। তখন আমাদের কি করতে হবে, একটা রো নিতে হবে মেইন ডিবে। রো নিয়ে আমাদের 3টা কলাম নিতে হবে। কলাম নিয়ে এভাবে আমরা করব। তারপর মধ্যে মার্জিন দিব এবং কোনোটা যদি বড় ছোট করতে চাই এভাবে করব। তো যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের এই গ্রিড মানে কলাম ইউজ করেই করতে হবে গ্রিড স্টাইলে। ঠিক আছে? জি স্যার। এটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না আরজু? Important. দেখবেন আচ্ছা তাহলে খুব ভালো হতো স্যার, যে আমাদের সিএসএস গ্রিড ছিল, যে গ্রিড ইনফো, গ্রিড আইটেম, এইগুলো ফার্স্ট টাইম শিখে আসলে আপনার এইগুলা বুঝতে সুবিধা হতো আর কি। আচ্ছা, এখানে আমি এখন পর্যন্ত গ্রিড কথাটা আপনি বাদ দেন, গ্রিড মাথায় নেন না, তাহলে মানে গোল পেজ দিয়ে ফেলবেন। এখানে কি র কলাম আমি দেখাইছি না সিএসএস এ? জি স্যার। জি স্যার। এখানে কি আমি এখন পর্যন্ত আর কিছু বলছি? না না স্যার, হ্যাঁ, রো আর ঠিক আছে। কলাম মানে ওই যে গ্রিড শব্দটা আসতেছে, তো মানে ওই জন্য আর কি, যখন সিএসএস ক্লাস করছিলাম তখন তো আপনি গ্রিড দেখলেন না সিএসএ, এখন তো এই যে বুটস্ট্র্যাপে এসে তো গ্রিডটা দেখতেছি, ওই জন্য এই আর যে কি বললাম। কলাম আর রো গুলোকে গ্রিড স্টাইলে করাটাই হলো গ্রিড। গ্রিড বলতে আমরা কি বুঝি, একটার পাশাপাশি আর একটা থাকবে, আবার নিচ থেকে শুরু স্যার ওই যে হবে। আপনার অনেক সময় দেখি যে আপনার সিএসএ কাজ করার সময় ডিসপ্লে গ্রিড ব্যবহার করে, যে আপনার বাটনকে বা কোনো কিছুকে মাঝখানে নিয়ে আসার জন্য। এইটা এটা দেখাবো না। গ্রিড ডিসপ্লে গ্রিড ব্যবহার করা লাগবে না এখানে। শুধু আমাদের যে এই যে কি বলে এটাকে বুটস্ট্র্যাপে খুব সহজেই এগুলো করা যায়। ওই জন্য ওইখান থেকে খুব বেশি কষ্ট করতে হয়, তো ওই জন্য দেখাই নাই। অনেক কিছু স্কিপ করছি সিএসএস এ, যেগুলো আমাদের এখানে করা আছে, জাস্ট আমরা এটা ক্লাস ইউজ করলে হয়ে যাবে। জি স্যার, তারেক ভাই আসছে। আচ্ছা ঠিক আছে, এইটা লেআউটটার গ্রিডটা আপনারা দেখে নেবেন। লেআউটার গ্রিড এতটুকুই আজকে থাকলো। এগুলো সবগুলো যতগুলো এক্সাম্পল দেয়া আছে সবগুলো এক একটা দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যেইটা শেষে না বুঝবেন ওইটা আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। জি স্যার। সবগুলো না হোক, মানে মোটামুটি যতগুলো হয় সবগুলো দিয়ে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন, যে পার্থক্যটা কোথায় হচ্ছে, আমরা সিএসএস থেকে করলে কোনটা বুঝতাম না। মোটামুটি যেটা মেইন বিষয় এখানে রয়েছে সেইটা আমি দেখিয়ে দিয়েছি। এখন যেটা হলো আপনারা এক একটা দেখে দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি। কি অবস্থা তারিক ভাই? আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? হ্যাঁ ভালো আছি, মোটামুটি এখন সুস্থ। স্যার আমি নক দিয়েছিলাম আপনাকে। ও আচ্ছা, আমি দেখিনি মনে হয়। কখন দিয়েছেন, আজকে? জি জি, আজকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম। মেসেঞ্জারে নক আসেনি ভাই। আপনি সিন করেছেন তো? ও আচ্ছা আচ্ছা, খেয়ালই করি নাই হয়তো বা। ঠিক আছে, আমি রিপ্লাই দিচ্ছি একটু পরেই। জি জি। আমার এখানে আচ্ছা ভাই,